আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের দাবি মিথ্যে, ইরানে পরমাণু কেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য কূটনীতিকের। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সাইবার হামলা। ইসরায়েলে আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের হামলায় চলছে মোসাদের হেডকোয়ার্টার। ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা। শুনুন বিস্তারিত। ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ইসরায়েল। তারা মনে করে ইরান পরমাণু বোমার অধিকারী হলে তা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে, আর এর জন্য ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি নিতেও দ্বিধা করেনি তারা। তবে এক্ষেত্রে ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এককভাবে সফল হতে পারবে না তা স্পষ্ট করে তুলে ধরেছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কাস। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয়। এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের বাংকার ধ্বংসকারী বোমা, ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম, যেগুলো কেবল যুক্তরাষ্ট্রেরই রয়েছে। বিশেষত ইরানের দক্ষিণে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে ধ্বংস করাকে ইসরায়েল বড় পুরস্কার হিসেবে বিবেচনা করছে, কারণ এটি পর্বত গাত্রের নিচে নির্মিত এবং বিমান হামলার বিরুদ্ধে সুরক্ষিতভাবে করা। তাই ইসরায়েল যতই সফলতা দাবি করুক, এই কেন্দ্র ধ্বংস করা যে ততটা সহজ নয় তা ভালোভাবেই জানেন ইসরায়েলি জেনারেলরা। পিঙ্কাস বলেন, এ কারণেই নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি যুদ্ধে যুক্ত করার চেষ্টা করছেন, কারণ ইসরায়েল জানে শুধু এখনকার হামলায় কিছুটা প্রতীকী লাভ হলেও পরমাণু হুমকি দূর হবে না। এই জটিল ও গভীর স্থাপনার বিরুদ্ধে কার্যকর হামলা চালানো যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে হুমকির মুখে ফেলেছে। ইরান তার পরমাণু কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে, যেমন হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের দিয়ে। ইসরায়েল অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে বোঝাতে চাইছে, ইরান যদি পরমাণু অস্ত্রে সক্ষম হয় তাহলে শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতাই ধ্বংস হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ফোর্ডোর মতো স্থাপনা ধ্বংস করা সাধারণ অস্ত্রের মাধ্যমে সম্ভব নয়, ফলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই লক্ষ্যে পৌঁছানো কার্যত অসম্ভব। তবে কোন পথে হাঁটবেন ট্রাম্প? এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনও অস্পষ্ট। তার প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ভিন্ন ভিন্ন বার্তা আসছে। একদিকে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত, অন্যদিকে ইরানকে হুঁশিয়ারি। এই দ্বৈত বার্তায় মার্কিন নীতিতে বিভ্রান্তি তৈরি হয়েছে। পিঙ্কাস বলেন, যদি উত্তেজনা প্রশমিত হয় সেটা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হবে, কিন্তু বর্তমান হোয়াইট হাউস পরিস্থিতিকে যেভাবে সামলাচ্ছে তা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না তারা কি পথে এগোবে। যুক্তরাষ্ট্র কি সরাসরি সংঘাতে অংশ নেবে? পর্যবেক্ষকেরা বলছেন, ইসরায়েল কৌশলগতভাবে যা চাইছে তা অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে জড়াতেই হবে। তবে ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না ওয়াশিংটন শেষ পর্যন্ত তেল আবিবের পাশে দাঁড়াবে কিনা। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে এবং যে কোনো সময় তা একটি বড় ধরনের সামরিক সংঘাতের রূপ নিতে পারে। এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র যদি পাশে না দাঁড়ায় তাহলে ইসরায়েল কি একাই ঝুঁকি নিতে প্রস্তুত? এদিকে ইরান ইসরায়েল তীব্র উত্তেজনার মধ্যে এবার ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সেফা ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় ব্যাংকটির অনলাইন সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ইরানের একাধিক সংবাদ সংস্থা। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে তারা অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করতে পারবে। অন্যদিকে এ সাইবার হামলা দায় স্বীকার করেছে গঞ্জেশকে দারান্তে নামের একটি হ্যাকার গ্রুপ। গ্রুপটি দাবি করেছে তারা ব্যাংকের সব তথ্য নষ্ট করে দিয়েছে। এরপর থেকে দফায় দফায় চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে এই সাইবার হামলার ঘটনা ঘটল। ইরান ধারণা করছে হ্যাকার গ্রুপটির সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। এদিকে ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। ভোরে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল অভিমুখে ছোড়া হয়। ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার ইসরায়েলের লক্ষ্যে প্রথম মিসাইল ছোড়ে ইরান। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা এলাকায় পড়েছে। এদিকে ইরানের ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থা সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে। ইসলামিক রেজলিউশনারি গার্ড আরও বলেছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 3 অংশ। এ পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিরোধ হিসেবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তেল আবিব মহানগর এলাকায় কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি হার্জলিয়ায় পড়েছে বলে জানা গেছে। এটি উপকূলীয় শহর, যেখানে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়, যেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালায়। 2024 সালের এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ। যদিও সেই সময়েও ইসরায়েল ও মিত্র দেশগুলো অধিকাংশ আক্রমণ প্রতিহত করে, তবে এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন চলমান এই সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং তা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সংঘর্ষ কমানোর আহ্বান জানালেও এখন পর্যন্ত উভয় দেশই আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাসভবন আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যক্রমে হামলার সময় বাংলাদেশি ওই কর্মকর্তা বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। বিবিসি বাংলাকে তিনি বলেন, আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মচারীরা মূলত তেহরানের জর্ডান এলাকায় বসবাস করেন, যা শহরের 3য় জেলার মধ্যে পড়ে। ওই এলাকাতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত, যেগুলোকে লক্ষ্য করেই ইসরায়েল ঘোষণা দিয়ে হামলা চালায়। হামলার পূর্বে বাসিন্দাদের ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল, ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা। ওয়ালিদ ইসলাম বলেন, আমাদের আশেপাশে আর কিছু অবশিষ্ট নেই, শুধু কিছু কূটনৈতিক আবাসন কোনোভাবে টিকে আছে। ইসরায়েলের হামলার আশঙ্কায় দুপুরে বাংলাদেশ মিশনের সব কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশনা দেয় বাংলাদেশ সরকার। এরপর তারা দূতাবাস এলাকা ত্যাগ করে তেহরানের অন্যান্য নিরাপদ অঞ্চলে অবস্থান নেন। তবে ক্রমাগত হামলার বিস্তৃতি বিবেচনায় নিয়ে এখন প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিতে কাজ করছি। তিনি জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় 400 বাংলাদেশি সবাই নিরাপদে আছেন, তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের ওপর নজর রাখা হচ্ছে। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।